সম্প্রতি একটা বিষয় নিয়ে বেশ চর্চা হচ্ছে, জুলাই যোদ্ধা অর্থাৎ যাকে আমরা আওয়ামী লীগেরা বলি জুলাই সন্ত্রাসী, আর জামাতিরা বলে জুলাই যোদ্ধা, সেই জুলাই সন্ত্রাসী সুরভি নাকি ভারতের ত্রিপুরায় ঢুকেছে। এখন কোথায় ঢুকেছে, কি করছে, কোন অবস্থায় আছে, ভারতের পুলিশ তাকে খুঁজছে। সে দিল্লি থেকে ভিসা নিয়ে মেহেদির মতো ইউরোপ যাওয়ারও চেষ্টা করছে, এরকম কথাও শোনা যাচ্ছে। আসলে মূল ঘটনাটা কি জানবো তরুণ দাদার কাছ থেকে। তরুণ দাদা, আমি শুরুতে আপনার কাছে যেতে চাই, আমি শুরুতে আপনার কাছে যেতে চাই, ভারত পুলিশ এই মুহূর্তে সুরভিকে খুঁজছে সমগ্র ভারতে, বিশেষ করে গোয়েন্দারা। আসলে কাহিনীটা টোটাল বিষয়বস্তুটা আপনি যদি একটু জানাতেন। কাহিনীটা যদি সত্য হয় তাহলে পরে আমি বাঁচলাম, আর কাহিনীটা যদি মিথ্যা হয় তাহলে আমার ভবিষ্যতে আমার কোনো কথাই ওরা শুনবে না। এখন এই আমি যে একটা যে পেলাম, ফেসবুক পোস্ট একটা পেলাম, সেখানে দেখা যাচ্ছে সে নাকি সে আসেইনি, সে পরীক্ষা দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, ত্রিপুরা পুলিশ তাহলে আমাকে কনফার্ম করলো কি করে যে সে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গিয়ে একটা চিঠি নিয়েছে? আমি কি বলেছিলাম, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের চিঠি নিয়ে তাহলে পরে হয় ও যদি প্লেনে যায় তাহলে পরে প্লেনে ওকে এয়ারপোর্টে ধরবে, ট্রেনে গেলে ট্রেনে ধরবে। আর যদি পকেটে, ওদের তো পয়সার অভাব নেই জুলাই সন্ত্রাসীদের, ওরা কি করবে, ওরা একটা গাড়ি ভাড়া করে ওরা সোজা দিল্লি চলে যাবে। কারোর মানে ধরার ক্ষমতা নেই। 3 দিন সময় লাগবে, 6000 কিলোমিটার যেতে 3 দিন সময় লাগবে। 6000-এর বেশি হবে ত্রিপুরা থেকে, কলকাতা থেকে 6200 কত। তো মেহেদির ব্যাপারে বলেছিল, এখনো পর্যন্ত ত্রিপুরা পুলিশ এখনো পর্যন্ত তার কোনো হদিশ দিতে পারেনি, এটা কিন্তু ঘটনা। আচ্ছা, মেহেদির বেলায় কিন্তু এই ধরনের অনেক তথ্য এসেছিল, মেহেদির বেলায় এই ধরনের অনেক তথ্য এসেছিল যে না, ও দিল্লি যায় নাই, হুদাই মিথ্যা কথা, হ্যান ত্যান। পরে দেখা গেল কি কান ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাশেদ ভাই, আপনি তো অবগত আছেন বিষয়টা সম্পর্কে। তো আমরা মেহেদিকে তো হোটেলে পেয়েছিলাম, কিন্তু এই জুলাই সন্ত্রাসী সুরভি তো হোটেলে থাকবে না, এটা থাকবে জঙ্গিদের আখড়ায়। কারণ এ কিন্তু পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন, খুব চালাক একটা মেয়ে, একেবারে জঙ্গিদের দ্বারা ওয়েল ট্রেন্ড একটা মেয়ে। তো এই নারী ত্রিপুরায় ঢুকে যদি আবার ইতিমধ্যে বেরো হয়ে আসে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই জুলাই সন্ত্রাসীরা ভিসা পায় কিভাবে? ধন্যবাদ সাব্বির, ভিসা পাই কিভাবে সেটা না, ভিসাটা হয়তো আরো আগে নিয়ে রেখেছে, বা তোমার একদম স্বীকার করো চাই অস্বীকার করো, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ থেকে শুরু করে দুই দেশের ইমিগ্রেশনেই তোমার পয়সাকর কিছু লোক আছে। আবার এটা একটা জিনিস আছে কি জানো, যেমন ভারতীয় এম্বাসি যেমন বাংলাদেশে আছে, বাংলাদেশ এম্বাসি ভারতে আছে, ওখানে কিছু লোকাল লোকজনকে চাকরি দেওয়া হয়। লোকাল মানে ভারতের এম্বাসি আছে, সবকিছু ভারতের, কিন্তু ওখানে আমাদের দেশে কিছু লোকাল লোক আছে। তেমনি আবার ভারতীয় কিছু লোকাল লোক আমাদের এম্বাসির চাকরি, এটা নর্মাল নিয়ম, কারণ বিভিন্ন কমিউনিকেশন অনেক কিছুর জন্য। ওইখানের মধ্যে এখন ভিসাটা যারা ইস্যু করে তারা কি সবাইরে চিনে? তুমি আমি হয়তো জুলাই সুরভিরে চিনি, কারণ আমি ডানা কাটা পরি, সেই গান মনে আছে নিশ্চয়ই, উনি স্কুল ড্রেস পরে যে গান গাইছিল, হ্যাঁ 32 নম্বরের সামনে আমি ডানা কাটা পরি বলে ডান্স দিয়েছি। এই কারণে আমরা চিনি, কিন্তু সবাই তো সবাইরে চিনে না। সবাই কি চিনে? এখন আমি যদি কালকে যাই, যদি ভারতীয় এম্বাসিতে আমি দিলাম, পাসপোর্ট দিলাম যে আমার একটা ভিসা দেন, সে কি আর আমারে চিনে আমি কে কি নাকি? সে দেখবে আমি সব ক্রাইটেরিয়া পূরণ হয়েছে, ওকে ভিসাটা দিয়ে দিছে, সেভাবে ভিসা নিয়ে নিতে পারে। আর এছাড়াও তোমার এই কলকাতায় ইলেকশনের আগে কিন্তু আমাদের ওই যে দিদির পক্ষে কাজ করার জন্য কিন্তু অনেকেই গেছে, অনেক মৌলবাদীদের এখন কত জ্বালা। এখন ওই সময় যে ভিসাটা নিয়ে রাখা না, এই যে 1 মাস আগে, সেটাও তুমি শিওর হবে কিভাবে? আর এই এখানে একটা প্রশ্ন আছে, আমার এখানে একটা প্রশ্ন আছে, দ্বিধা বলতে পারেন, আমি এই বিষয়টা নিয়ে তরুণদাকে জিজ্ঞাসা করতে চাই যে দাদা, ও যদি এখন এম্বাসি ফেস করতে দিল্লিতে যায়, ইউরোপের এম্বাসি বলেন কিংবা যে কোনো এম্বাসি ফেস করার জন্যই তো ও যাবে, সেক্ষেত্রে ভারত সরকার বা ভারতীয় গোয়েন্দারা কি কি পদক্ষেপ নিয়েছে, বা ওর প্রোফাইলটাকে ওখানে দেওয়া আছে কিনা? আমি তোমার প্রথম প্রশ্নে
আগে ফিরে যাই, প্রথম প্রশ্ন জানা তুমি কি করেছিলে যে আমি প্রথম প্রশ্নটা করেছিলাম যে জুলাই সন্ত্রাসী শুরু কি? মেয়েদিকে ধরা গেল, একে ধরা যাচ্ছে না কেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। মেহেদি ছিল দিল্লিতে, আর Okay. দিল্লিতে এটিএস, অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডকে পেছনে লাগানো হয়েছিল, এটিএস। আচ্ছা কিন্তু দিল্লি এটিএস আর ত্রিপুরা পুলিশ দুটোর মধ্যে তফাৎ হচ্ছে আকাশ পাতাল। আচ্ছা ত্রিপুরা পুলিশ হচ্ছে মোস্ট করাপ্টেড একটা পুলিশ আচ্ছা আমাদের এখানে। মানিক সরকার প্রচুর ব্যবস্থা নিচ্ছে, অনেক মানে এও করছে, তোমার বিভিন্ন লোককে অ্যারেস্ট করছে, খারিজ করছে, পদ খারিজ করে দিচ্ছে, এই সমস্ত অনেক কিছু ত্রিপুরায় কিন্তু হচ্ছে, আমাদের এখানে হচ্ছে, তো আমরা জানি। টাকা হলে সব হয়। মানে টাকা থাকলে ওদের কাছে সব হয়। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে ও যদি কোনোভাবে দিল্লি পৌঁছায়, আমি ধরে নিলাম খবরটা সত্যি, ধরে নিলাম হুম ও যদি কোনোভাবে দিল্লি পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ও অ্যারেস্ট হয়ে যাবে। আচ্ছা ও অ্যারেস্ট হয়ে যাবে এই কারণে যে ওর ওপরে দিল্লির পুরো নজর এখন রয়েছে। আর দিল্লি জুলাই সন্ত্রাসী যত আছে তাদেরকে যদি পায়, আগে তো মেহেদিকে ফেরত পাঠিয়েছিল, এবার মেহেদির মতো কাউকে ফেরত পাঠাবে না। আগে তো বছর খানেকের জন্য জেলে ঠুসে দেবে, তারপর যা চিকিৎসা করানোর যেগুলো হয় আর কি, মানে সাধারণভাবে আর কি, ডান্ডা পার্টি যা সমস্ত হয় সে সমস্ত হবে, থেরাপি সবকিছু হয়। হ্যাঁ, এটিএস এর হাতে পড়লে এবং মেহেদি একটা শুকনো চেহারা দেখে যেখানে মারলি তো কানের গোড়া একটা মরে যাবে। তো শেষকালে একটা বিদেশে বেড়ে আমরা ওকে যে জায়গায় প্যান্ট খুলে মেরেছে, ওকে যে জায়গায় প্যান্ট খুলে মেরেছে, ও তো সাংবাদিকদের দেখাতে পারবে না, এটা আমরা জানি। হ্যাঁ, ও তো বলেছিল আমি দেশে গিয়ে সাংবাদিক বৈঠকে আমি কি করে জানাবো। তো সেই সাংবাদিক বৈঠক তো আমার চোখে পড়েনি, তোমাদের চোখে পড়েছে? না না, একদমই পড়েনি। সে যা খেয়েছে, সে তাকে একটা চড় মেরেছিল, সেটাও বলেছে আমাকে অত্যাচার করা হয়েছে, আমাকে ধাক্কা দেওয়া, তার মানে কি চড় মেরেছে। আর এখানে পুলিশ যেটা করে সেটা হচ্ছে পশ্চাৎ দেশে এমন মারবে না, এমন মারবে সে তুমি বসে পাতক্রিয়া করতে পারবে না 3 মাস, যেটা বাংলা ভাষায় অত্যন্ত খুব তিক্ত হয়। এই দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, যারা যারা করেছে তাদের কবলে এখন কিন্তু এইগুলোই জুটবে। তো দিন শেষে তো আপনার ওই দিন শেষে 2024 সালের নভেম্বরে করা আপনার ওই ভবিষ্যৎবাণী ফলে যাচ্ছে যে ওদের কাছে বঙ্গোপসাগর ছাড়া আর যাওয়ার কোনো জায়গা রইল না। আমি রাশেদ ভাইয়ের কাছে আসতে চাই। রাশেদ ভাই, 3 দিকে ভারত ঘেরা, তারপরে কানাডারের বেড়া পড়ে যাচ্ছে, 45 দিনের মধ্যে সমস্ত বেড়া বসে যাচ্ছে, তারপরে এবার পালানোর আর কোনো জায়গা নেই। এবার এখান দিয়ে ঢুকতে হবে, আর নইলে বঙ্গোপসাগরে নৌকো নিয়ে ভাস, আর নইলে সাঁতার দিয়ে পার হ। সব থেকে সেফ গতকালকে আমি বলেছিলাম, ভাই পাকিস্তানে যা, ওখান থেকে দুবাইয়ের ফ্লাইট ধর, তোদের বেরিয়ে যায়। ভারতে আসার কি দরকার? আমি আপনার কথা সূত্র ধরে আমি একটু রাশেদ ভাইয়ের কাছে জানতে চাই। রাশেদ ভাই, হঠাৎ করে জুলাই আন্দোলনের উপর এত মানুষজন খেপে গেল কেন? যে মানুষরা একসময় এই জুলাই সন্ত্রাসীদেরকে সমর্থন করত, সেই মানুষগুলো এখন এদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে রীতির মতো জুতার মালা পরাচ্ছে। বিষয়টা আমাদেরকে একটু ব্যাখ্যা যদি করতেন, কাহিনীটা। দেখো, এটা নর্মাল, বিষয়টা নর্মাল। জুলাই আন্দোলনটা ঘটাইছিল মুষ্টিমেয় কিছু লোক, যাদের কাছে পেট্রো ডলার ছিল, ওরা ঘটাইছিল। বাকিগুলো তো না বুঝা নামছে। ওই যে আমাদের দেশে একটা কথা আছে কি জানো, যে একে হইছে উলাইল্লা বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। মানে খাইয়া দেয় তো কাজ দেয়, ঢোল বাজাইতেছে। ওই যে আমি তোমার গতকালকে তোমার একটা টক শোতে বলছিলাম যে ওই জাসদ এক সময় মিছিল করতো, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো। আমরা তো বুঝতাম না, তো মজদুরের জায়গায় আমরা কইতাম দুনিয়ার মজনু এক হও লড়াই করো। কেন এক?
দ্বিতীয় কাহিনী বলি, আমি যখন একদম ছোট তখন ধরো আমি আর এই